Essa seperti dia. আসসালামু আলাইকুম, শুভেচ্ছা তোমাদেরকে। অনেকদিন পরে দেখা হলো। আমার একটু অসুস্থতার কারণে আমি মাঝে ক্লাস তোমাদেরকে নিতে পারি নাই। অনেকদিন পরে তোমাদের সাথে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ক্লাস নিয়ে আবারও হাজির হয়েছি। আজকে আমরা আমাদের কিন্তু ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার যে প্রথম পত্র আছে সেই প্রথম পত্রের আমরা একটা অধ্যায় নিয়ে পড়তেছিলাম, এবং মোস্ট ইম্পর্টেন্ট যে অধ্যায়টা ছিল সেটা হচ্ছে আমাদের যৌথ মূলধনী ব্যবসায়ী, যেটাকে আমরা কোম্পানি ব্যবসায়ী নামে চিনি। এই কোম্পানি ব্যবসায়ের কিছু পড়াশোনা আমরা করেছি, এবং আজকে আমরা এই কোম্পানি ব্যবসায়ের শেষ পার্টটা আমরা শেষ করব। তো তোমরা একটু দ্রুত আমার সাথে জয়েন হও, দেন আমি ক্লাসটা শুরু করব, ঠিক আছে? আমাদের যে গ্রুপ আছে, আমাদের বিজনেস স্টাডি শিওর শর্ট কোর্সের যে ফেসবুক গ্রুপ, এখানে লাইভটি চলতেছে, এবং আমি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি এটা শেয়ার করে দিচ্ছি। এবং তোমার যে বন্ধুরা আছে আমাদের পেইড কোর্সে যারা আছে তাদেরকে তোমরা একটু মেনশন করে দাও, আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু জানিয়ে দাও, বা তুমি চাইলে অন্য কাউকে মেনশন করতে পারো, কিন্তু আমাদের এই গ্রুপের ভিতরে যারা আছে তাদেরকে মেনশন করতে হবে। আমি একটু শেয়ার করে দিই। ওকে, তোমরা কে কে এসেছো আমি একটু দেখি। কয়েকজন আসার পরে আমি আমার ক্লাসটি শুরু করে দিব। সবাই আসুক, সবার জন্য একটু ওয়েট করি কিছুক্ষণ, দেন আমরা আমাদের ক্লাসটি শুরু করে দিব। এবং আজকে ইনশাল্লাহ আমাদের যে যৌথ মূলধনী ব্যবসায়ের যে অধ্যায়টি আছে, এটার যে শেষ অংশ সেটা আমরা আজকে শেষ করে দেব ইনশাল্লাহ। তো তোমরা একটু দ্রুত জয়েন করো, কে কে আছে আমি একটু দেখি। হ্যাঁ, আফরিন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। বিপ্লব শেখ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন। একটু অসুস্থতার কারণে তোমাদের আমি লাস্ট কয়েকদিন ক্লাস নিতে পারি নাই। হ্যাঁ, পরীক্ষার বেশি দেরি নাই, এজন্য আমি আছি। এবং ইনশাল্লাহ আমি তোমাদের জন্য আমার যে ছুটি আছে ছুটিটা আমি বাদ দিয়ে আমার আমাদের ভার্সিটিতে কিন্তু ছুটি দিয়ে দিয়েছে। 1 তারিখ থেকেই আমাদের ছুটি দিয়ে দিয়েছে। তো এই ছুটিটা কিন্তু একদম ঈদের পর পর্যন্ত চলবে। তো চাইলে আমরা বাসায় চলে যেতে পারতাম, কিন্তু আমরা আছি এখানে জাস্ট তোমাদের জন্য, যাতে তোমাদের প্রিপারেশনে কোনো ঘাটতি না থাকে, ঠিক আছে? আমাদের এই যে ছুটির সময়টা গরমের ছুটি, আমরা কিন্তু বাসায় গিয়ে আম কাঁঠাল না খেয়ে তোমাদের জন্য কষ্ট করতেছি। তো তোমাদের কাজ হচ্ছে আমাদের এই কষ্ট যেন বিফলে না যায়, ঠিক আছে? তোমরা কি করবা, জাস্ট আমরা যেভাবে পড়িয়ে যাব, এবং লাস্ট এই 1 মাস তোমরা একটু কঠোর পরিশ্রম করবা, তাহলে দেখবা যে কি হবে, যে তোমরা খুব দ্রুত এবং খুব ভালোভাবে তোমাদের যে প্রিপারেশনটা আছে সেটা কমপ্লিট করতে পারবে, এবং এইচএসসিতে ভালো করতে পারবা। আচ্ছা, বিপ্লব শেখ হচ্ছে সাজেশন ভাইয়া। আমরা কালকে সবাই একসাথে বসবো, আমরা যারা আছি, তোমার আরব ভাইয়া, অ্যাকাউন্টিং এর আরব ভাইয়া, আব্দুল্লাহ, তারপরে তোমার রুবায়াত আপু এবং আমি, আমরা 4জন কালকে একসাথে বসবো। দেন আমরা সাজেশনটা রেডি করে তোমাদেরকে আমরা কাল পরশু পরশু দিন বা তার পরের দিন আমরা দিয়ে দিব, বুঝছো? আমরা খুব দ্রুতই ওটা নিয়ে কাজ করতেছি। তো আমরা ফাইনাল যে কাজটা সেটা আমরা কালকে নিয়ে বসবো সবাই মিলে, দেন তারপর আমরা এটা তোমাদেরকে দিয়ে দিব। তোমরা একটু দ্রুত অন্যদেরকে একটু জানাও
যাতে জয়েন করে, দেন আমরা ক্লাসটি শুরু করব। একটু জানিয়ে দাও যে ম্যানেজমেন্ট ক্লাস শুরু হয়েছে, তাহলে আমরা একটু ক্লাসটি শুরু করতে পারি। হ্যাঁ, একটু বন্ধুদেরকে জানিয়ে দাও যারা হচ্ছে আমাদের গ্রুপে আছে, তারা যেন দ্রুত জয়েন করে, কারণ আমরা ক্লাস শুরু করব, তো দেন অনেকে বাদ পড়ে থাকলে পরবর্তীতে তাদের জন্য প্রবলেম হতে পারে। ঠিক আছে, আমরা শুরু করব এখনই। আচ্ছা, আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আমরা যৌথ মূলধনী কোম্পানি ব্যবসায়ের যে পার্টটা আমরা পড়তেছিলাম, সেই পার্টে আজকে আমাদের দ্বিতীয় ক্লাস শুরু হবে। তো আমরা আজকে শুরু করব হচ্ছে আমাদের স্মারকলিপির বিষয়বস্তু নিয়ে। তো স্মারকলিপি মেইনলি কি আমরা বলেছিলাম গত ক্লাসে, যারা আসবে তারা পরে আসবে, আমরা শুরু করে দিই, কারণ ক্লাসটা একটু বড় হবে, পরবর্তীতে তারা দেখে নিতে পারবে। তো মেইনলি স্মারকলিপিতে আমরা একটু কি দেখেছিলাম যে তোমার এটা মেইন কোম্পানির মেইন দলিল, এখান থেকেই তোমার কোম্পানির যে এক্সিস্টেন্সটা আছে এটা বোঝা যাবে যে তোমার কোম্পানির একটি স্মারকলিপি আছে। তো স্মারকলিপিতে মেইনলি হচ্ছে 6টা বিষয় থাকবে। আমি গতদিন মনে হয় তোমাদেরকে একটু বলেছিলাম যে স্মারকলিপির বিষয়বস্তু হচ্ছে 6টা। এই 6টা বিষয়বস্তুর ভিতরে প্রথমেই আমরা যেটা দেখি সেটা হচ্ছে নামধারা। এখন এই নামধারা জিনিসটা কি? নামধারা বিষয়টা হচ্ছে, নামধারাই প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে লিমিটেড শব্দের পূর্বে প্রাইভেট কথাটা আসবে, আর কোম্পানি আইনে এর কিছু আচ্ছা ঠিক আছে, নামধারা মেইনলি কি? তাহলে নামধারা হচ্ছে যেখানে তোমার কোম্পানির নাম লেখা থাকবে, যে ধারাতে, ধরো তোমার কোম্পানি বেক্সিমকো, তাহলে তোমার এখানে নাম লেখা থাকবে বেক্সিমকো কোম্পানি লিমিটেড। ঠিক আছে, এখন যদি এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি হয় সেক্ষেত্রে তোমাকে প্রাইভেটটা উল্লেখ করতে হবে, আর যদি পাবলিক লিমিটেড কোম্পানি হয়, এখন উল্টা হয়েছে, এখন নতুন নিয়মে কি হয়েছে যে তোমার যদি কি পাবলিক লিমিটেড কোম্পানি হয় সেক্ষেত্রে তোমাকে কি লিখতে হবে? পিএলসি। এটা হচ্ছে নতুন নিয়ম। নতুন নিয়মে যে কোনো কোম্পানির ক্ষেত্রে তুমি যদি পাবলিক লিমিটেড কোম্পানি হও সেক্ষেত্রে তোমাকে তোমার নামের শেষে পিএলসি লিখতে হবে। ঠিক আছে, আর তুমি যদি প্রাইভেট হও সেক্ষেত্রে তোমাকে পিএলসি লিখতে হবে না, শুধু লিমিটেড লিখলেই বোঝা যাবে যে এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। আচ্ছা, এখন দেখো বর্তমানে আছে এমন কোনো কোম্পানির নাম ব্যবহার করা যাবে না, কিছু শর্ত দিয়েছে যে কোন নামগুলো তুমি ব্যবহার করতে পারবা না। বর্তমানে যে কোম্পানিগুলো এক্সিস্টেড আছে সেগুলোর নাম তুমি ব্যবহার করতে পারবা না। এরপরে আচ্ছা, এই নাম তুমি ব্যবহার করতে পারলে না, দেন হচ্ছে তুমি সরকারের অনুমতি ছাড়া রাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ অথবা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় বোঝায় এমন কোনো নাম তুমি ব্যবহার করতে পারবা না। ওকে, এরপরে আর কি আছে? জাতিসংঘ বা এর কোনো অঙ্গ সংগঠনের নামও তুমি ব্যবহার করতে পারবে না। এরপরে কি আছে? কোনো নাম যেটা হচ্ছে রাজা রানী রাষ্ট্রপতি বা ইত্যাদি প্রভৃতির
কারোর নাম তুমি ব্যবহার করতে এখানে পারবে না। তাহলে মেইনলি হচ্ছে তোমার এমন কোনো নাম ইউজ করতে হবে যেটা আগে কখনো ছিল না কোম্পানির নাম হিসেবে। ওকে, তাহলে আমরা দেখলাম যে নাম ধারায় কি থাকে। এরপরে আমাদের দ্বিতীয় যে ধারাটি আছে সেটা হচ্ছে আমাদের অবস্থান ও ঠিকানা ধারা। এই অবস্থান ও ঠিকানা ধারা মেইনলি কি, যেখানে কোম্পানির অবস্থান সম্পর্কে বলা থাকে যে কোম্পানিটা ঠিক কোন লোকেশনে অবস্থিত। ঠিক আছে, এটা তেমন কিছু না। এরপরে হচ্ছে উদ্দেশ্য ধারা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা। প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা কোনটি? উদ্দেশ্য ধারা। এই উদ্দেশ্য ধারায় উল্লেখ নাই এমন কোনো কাজ কোম্পানি করতে পারবে না। ঠিক আছে, তার মানে তোমাকে এমন কোনো কাজ করতে হবে যেটি এই উদ্দেশ্য ধারায় উল্লেখ আছে। ঠিক আছে, উদ্দেশ্য ধারায় বাইরে যদি কোনো কাজ হয় সেটাকে আমরা কি বলতেছি? আলট্রা ভায়ার্স। তাহলে উদ্দেশ্য ধারার বাইরে যদি কোনো কাজ হয় সেটাকে আমরা বলতেছি আলট্রা ভায়ার্স। ওকে, এরপরে হচ্ছে আমাদের মূলধন ধারা। মূলধন ধারা কি? মূলধন সম্পর্কে উল্লেখ থাকবে, যেখানে যে তোমার পেইড অফ ক্যাপিটাল, মানে তোমার যে আলটিমেট যে তুমি কত মূলধন নিয়ে ব্যবসা শুরু করলে সেটা এখানে উল্লেখ থাকবে। এরপরে আর কি থাকবে? এরপরে থাকবে দায় ধারা। দায় ধারা কি? এতে কোম্পানির শেয়ার হোল্ডারদের দায় কিরূপ হবে। কোম্পানি মেইনলি আমরা জানি যে কোম্পানি হচ্ছে অসীম দায় সম্পন্ন, তো এক্ষেত্রে তোমার এই অসীম দায় সম্পন্ন কোম্পানির দায়টা যে অসীম হবে সেটা এখানে উল্লেখ থাকবে। আর আরেকটা ধারা আছে লাস্ট, সম্মতি ধারা। এটা মানে কি ধরনের বিষয়? এটা হচ্ছে কোম্পানির যারা প্রবর্তক আছে, মানে শুরুর দিকে যারা মূলধন দিয়েছিল, কমপক্ষে একজন সাক্ষীর উপস্থিতিতে, তার মানে একজন সাক্ষী থাকবে, তার উপস্থিতিতে আমি কি দেব? স্বাক্ষর দিতে হবে এবং সম্মতি দিতে হবে। কাদেরকে? প্রবর্তক যারা আছে তারা হচ্ছে এখানে সম্মতি দিবে। এই সম্মতি দেওয়ার পরে তারপরে তুমি কি করতে পারবা? তোমার ব্যবসায়ের যে কার্যক্রম সেটা শুরু করতে পারবা। সংঘ স্মারকে স্বাক্ষর দানকারী প্রত্যেককে সাক্ষ্যকে কমপক্ষে একটি শেয়ার, তার মানে যারা সাক্ষ্য দিবে তাদেরকে কমপক্ষে কি একটা শেয়ার তোমাকে ক্রয় করতেই হবে। ঠিক আছে, নামের পাশে ক্রয়কৃত শেয়ারের পরিমাণ লিখতে হয়। তার মানে তোমার যে নাম থাকবে সেই নামের পাশে তোমার ক্রয়কৃত শেয়ার সংখ্যা কত সেটা তোমাকে লিখতে হবে। ঠিক আছে, এবং প্রত্যেক স্বাক্ষরদানকারীকে কমপক্ষে একজন সাক্ষীর উপস্থিতিতে স্বাক্ষর দিতে হবে। যার মানে যারা এই স্বাক্ষরটা দেবে কমপক্ষে একজন সাক্ষীর সামনে সেই স্বাক্ষরটা দিতে হবে। এখন আমরা চলে যাব পরিমেল নিয়মাবলীতে। সবাই কি নামাজের কারণে একটু কম উপস্থিতি আজকে? আমি বুঝতেছি না, তোমরা একটু ওকে, আমি একটু গ্রুপে দেখি। হ্যাঁ, তোমরা একটু জয়েন করো যারা যারা বাকি আছে। আজকে কি নামাজের টাইম পড়ে গিয়েছে কিনা? উপস্থিতি এত কম কেন তোমাদের? দুপুর 2টা থেকে ক্লাস নিব ভাইয়া, এটা হচ্ছে আমাদের শিডিউল্ড ক্লাস। দুপুর 2টা থেকেও এখানে ক্লাস থাকে, তো এই টাইমটা হচ্ছে আমাদের সিলেক্টেড। তাও আমরা এটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? ওকে, আর এমনি আজকে আমাদের শিডিউল ক্লাস না, যদিও তোমাদের হচ্ছে ম্যানেজমেন্টের জন্য আলাদা করে আমি ক্লাসটা নিচ্ছি। ওকে, আমাদের কি কি আছে আমাদের আর? হ্যাঁ, ওকে, ঠিক আছে, আমরা শেষ করে দিব আজকে। ওকে, তাহলে আমাদের পরিমেল, এরপরে আছে পরিমেল নিয়মাবলী। এই পরিমেল নিয়মাবলীটা কি? এটা হচ্ছে তোমার কোম্পানির আরো একটা দলিল, যেটা ইংলিশে আমরা কি বলতে পারি? আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন। এইটা হচ্ছে কোম্পানির একটা গুরুত্বপূর্ণ দলিল, কিন্তু এইখানে কোম্পানির অভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে, যে তোমার কোম্পানি কেমনে চলবে, এইটা লেখা থাকে। ঠিক আছে, তো এটাকে আমরা কি বলছি? দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল। এটা কোম্পানির দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল। ওকে,
আচ্ছা, এখানে পরিচালক যারা আছে তাদের দায় দায়িত্ব উল্লেখ থাকবে। এখন আসি আমরা ওকে, আমি দিয়ে দিব। এখন দেখো, বলছে ন্যূনতম মূলধন। এখন তুমি কোম্পানি প্রতিষ্ঠা করতে গেলে তোমাকে অবশ্যই ন্যূনতম একটা মূলধন সংগ্রহ করতে হবে। এই ন্যূনতম মূলধন সংগ্রহ করার পরে তোমাকে হচ্ছে কিসে যাইতে হবে, নিবন্ধন অফিসে যাইতে হবে, এবং নিবন্ধন অফিসে গিয়ে তোমাকে নিবন্ধন করিয়ে দেন তোমাকে এই কি বলে যে তোমার কোম্পানি এটা গঠন করতে হবে। 180 দিনের মধ্যে ন্যূনতম চাঁদা গ্রহণে ব্যর্থ হলে পরবর্তী 10 দিনের মধ্যে শেয়ারের টাকা ফেরত দিতে হবে। তার মানে তুমি যাদের যাদের কাছ থেকে শেয়ার নিয়েছো তাদেরকে টাকা তোমাকে ফেরত দিতে হবে। যদি তুমি এই যে টাকা নেওয়ার 180 দিনের মধ্যে তুমি যদি এই তোমার যে ন্যূনতম চাঁদাটা আছে উঠাইতে উঠাইতে তুমি সেই ন্যূনতম অ্যামাউন্টে তুমি পৌঁছাতে পারো নাই, তাহলে পরবর্তী 10 দিনের মধ্যে তোমাকে সেই সব ওঠানো টাকা ফেরত দিতে হবে। এবং সেটা যদি তুমি ফেরত দিতে না পারো পরবর্তী 10 দিনের মধ্যে, তাহলে তোমাকে ব্যাংক রেটের ঊর্ধ্বে, তার মানে ব্যাংক রেট যদি 10% হয় তাহলে তোমাকে আরো 5% সহ টোটাল 15% তোমাকে সুদ সহ ফেরত দিতে হবে। তাহলে আর ন্যূনতম এই যে মূলধনটা সংগ্রহ করা হয় কেন, তোমার প্রাথমিক যে ব্যয়টা আছে একটা প্রতিষ্ঠান চালাইতে গেলে সেটা তো পরের বিষয়। একটা প্রতিষ্ঠান তুমি যখন গঠন করবে প্রারম্ভিক পর্যায়ে তোমাকে অনেক মানে অধিক খরচ করতে হবে, তোমাকে বিল্ডিং তৈরি করতে হবে, ইনফ্রাস্ট্রাকচার আছে ইত্যাদি বিভিন্ন ধরনের খরচ তোমার আছে। ঠিক আছে, ওকে। এরপরে কোম্পানি সভা। এখন দেখো, এই কোম্পানি যে চলতেছে, কোম্পানি চলার ক্ষেত্রে কোম্পানিকে সভা করতে হবে। ঠিক আছে, কোম্পানিকে সভা করে কি করতে হবে, যে কোম্পানির যে কার্যক্রম এটা চলতেছে এটা নিয়ে শেয়ার হোল্ডার যারা আছে তাদের সাথে কথাবার্তা বলতে হবে। এটা কখন করতে হবে, বিধিবদ্ধ যে সভাটা আছে এইটা, এই সভাটা জীবনকালে একবার তোমাকে কোম্পানির এই বিধিবদ্ধ সভা করতে হবে। বিধিবদ্ধ সভার 21 দিন পূর্বে নোটিশ দিতে হবে। তাহলে কতদিন পূর্বে তুমি নোটিশ দিবা, 21 দিন পূর্বে। ঠিক আছে, বিধিবদ্ধ সভার আলোচ্য বিষয় কোম্পানি গঠন সংক্রান্ত সমুদয় তথ্য দিয়ে পরিবর্তিতভাবে তুলে ধরতে হবে। ওকে, এটা গেল। এইবার দেখো, এটা হচ্ছে বার্ষিক সভা। বার্ষিক সভাটা কি, বার্ষিক সভা সাধারণত অনুষ্ঠিত হয় 12 মাস অন্তর। তার মানে প্রতি বছর এই বার্ষিক সভা তোমাকে করতে হবে, এবং প্রতিষ্ঠানে যে লাভ ক্ষতি যেটা হয়েছে সেটা তোমাকে কি করতে হবে, এই হিসাব করে শেয়ার হোল্ডারদের সামনে গিয়ে তোমাকে সেটা ডিসক্লোজ করতে হবে, এবং তুমি ডিভিডেন্ড দিবা, লভ্যাংশ দিবা কি দিবা না সেটা তোমাকে বলতে হবে। কোম্পানি গঠনের 18 মাসের পূর্বে প্রথম বার্ষিক সাধারণ আহ্বান করতে হবে। তার মানে কোম্পানি গঠন করার পরে এই যে তুমি বার্ষিক সভা করবা, এটা হচ্ছে কোম্পানি গঠনের প্রথম 18 মাসের মধ্যে তোমাকে অবশ্যই করতে হবে। দেন হচ্ছে এই বার্ষিক সভা করার 14 দিন পূর্বে তোমাকে নোটিশ দিতে হবে। ওকে, পরিচালক দ্বারা নিয়ন্ত্রণ। এখন দেখো, এই পাবলিক লিমিটেড কোম্পানি যে তোমরা গঠন করবা, এটা হচ্ছে ন্যূনতম 3 জন পরিচালক তোমার থাকতেই হবে। ঠিক আছে, ন্যূনতম 3 জন পরিচালক। এবং প্রাইভেট লিমিটেড ক্ষেত্রে, তুমি যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি হও সেক্ষেত্রে তোমাকে অবশ্যই 2 জন লাগবে পরিচালক তোমার এই কোম্পানিটা পরিচালনা করতে। ঠিক আছে, এখন দেখো, ব্যবস্থাপক যে প্রতিনিধি আছে তাদের কর্তৃক নিয়োগ হতে পারে মোট পরিচালকের সংখ্যা সর্বোচ্চ 1/3 অংশ। তো তুমি হচ্ছে কি করবা, মোট পরিচালকের 1/3 অংশ মানে 3 ভাগের 1 ভাগ কিসের মাধ্যমে হবে, এই ব্যবস্থাপক প্রতিনিধি যারা আছে তারা নির্বাচন করবে। ঠিক আছে, ওকে। এটা নিয়ে আর তেমন কিছু বলার নাই। আমরা আসি শেয়ারে। শেয়ারটা কি,
যোগ্যতা সূচক শেয়ারের সর্বোচ্চ কোনো মূল্য নাই। তার মানে শেয়ারের নির্দিষ্ট কোনো মূল্য নাই। শেয়ারের মূল্যটা কিভাবে হবে? এটা হচ্ছে তোমার তুমি যে শেয়ার কিনবা তোমার প্রতিষ্ঠানের মূলধন এবং প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডারদের উপর নির্ভর করবে। পরিচালকদের যোগ্যতা সূচক শেয়ারের সর্বনিম্ন মূল্য হচ্ছে 5,000 টাকা। তার মানে তুমি যদি শেয়ার হোল্ডার হও সেক্ষেত্রে তোমার শেয়ারের মূল্য হবে 5,000 টাকা। কোম্পানির সভা আহ্বান ও বাইরের সাথে যোগাযোগ রক্ষার কাজ করে কোম্পানির সচিব। আমরা ওই যে পড়েছি না যে সচিব, এই সচিব কিন্তু তোমার কি করবে, কোম্পানির বাইরে যারা আছে তাদের সাথে যখন যোগাযোগ করতে হবে তখন এই সচিব সেই কাজটি করে থাকবে। ওকে, এবার আসো শেয়ারের প্রকারভেদ। আমরা একটু প্রকারভেদটা দেখি যে শেয়ার কয় প্রকার। শেয়ার হচ্ছে সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বিলম্বিত শেয়ার, অন্যান্য শেয়ার। তো এই সাধারণ শেয়ার, নর্মাল শেয়ার আমরা এটা পরে দেখব। অগ্রাধিকার যে শেয়ারটা আছে এইটাকে আবার কয়েকটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে সঞ্চয়ী, অসঞ্চয়ী, পার্টিসিপেটিং, নন পার্টিসিপেটিং, পরিশোধ্য, অপরিশোধ্য, পরিবর্তনযোগ্য। আর অন্যান্য যে শেয়ারটা আছে এই অন্যান্য শেয়ারকে আবার 3 ভাগে ভাগ করছে: বোনাস শেয়ার, অধিকারযোগ্য শেয়ার, অনাকাঙ্ক্ষিত মূল্যের শেয়ার। এখন আমরা এগুলোকে একটু ডিটেলসে দেখব পরবর্তীতে। আচ্ছা, এখন দেখো বন্ড বলতে কি বলছে। বন্ড হচ্ছে ঝুঁকিমুক্ত ঋণপত্রের একটি একক। তার মানে তুমি যখন কোন একটা ঋণপত্র কিনবা কিন্তু সেটা ঝুঁকিমুক্ত হইতে হবে, সেক্ষেত্রে তুমি বন্ড ইস্যু করতে পারবা। আর এই বন্ডের আবার ভাগ আছে হচ্ছে পরিশোধযোগ্য বন্ড আর হচ্ছে পুট বন্ড। পুট বন্ড লাগবে না। পরিশোধযোগ্য বন্ড কি? এই ঋণপত্র ইস্যুকারী প্রতিষ্ঠান যে কোনো সময় একটি নির্দিষ্ট সময়ের পরে নিকট হইতে এটা পুনরায় ক্রয় করে নিবে। তার মানে পরিশোধযোগ্য বন্ডটা পুনরায় কি হবে, ক্রয় করে নেওয়া যাবে। কিন্তু নর্মাল বন্ডের ক্ষেত্রে কি হয়, এই বন্ডটা ম্যাচুরিটি একটা ভ্যালু থাকে, সেই ম্যাচুরিটি ভ্যালুতে তুমি সেটা কি করতে পারবা, কিনে নিবে প্রতিষ্ঠান। তার সেই বন্ডের যে ম্যাচুরিটি বা সময় সেটি শেষ হয়ে যাওয়ার পরে সে সেটি ফিরিয়ে নিবে। ওকে, এখন দেখো জাং বন্ড, জিরো কুপন বন্ড এগুলো লাগবে না। আচ্ছা, বিলোপ সাধন। এখন তুমি যখন কোম্পানি প্রতিষ্ঠা করবা এই কোম্পানির বিলোপ সাধনটা কিভাবে হবে এটা আজকের বিষয়। কার্যক্রম 1 বছরের বেশি যদি বন্ধ থাকে সেক্ষেত্রে তোমার প্রতিষ্ঠানটি বিলোপ সাধন হয়ে যাবে। বিধিবদ্ধ সভার প্রতিবেদন পেশ করতে ব্যর্থ হলে, তুমি বিধিবদ্ধ সভার যে প্রতিবেদন তৈরি হয়েছে সেটি তুমি যদি পেশ করতে না পারো। এরপরে কি, ন্যূনতম সদস্য সংখ্যা কম হলে, তার মানে তোমার যে সদস্য সংখ্যা লাগবে প্রাইভেট তোমার কোম্পানির ক্ষেত্রে এর কম যদি হয় তোমার সদস্য সংখ্যা, সেক্ষেত্রে তুমি প্রতিষ্ঠান চালাইতে পারবা না। পাবলিক লিমিটেডের ক্ষেত্রে সদস্য সংখ্যা হচ্ছে 7 জন, আর প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা হচ্ছে 2 জন। তাহলে এই 2 বা 7-এর কম তোমার হবে না। ঠিক আছে, ওকে। এরপরে আসো, যদি আদালত কর্তৃক বিলোপ সাধন হয় সেক্ষেত্রে কিভাবে হবে, এটা 241 নম্বর ধারা। সেটা কিভাবে হবে, অচল অবস্থা সৃষ্টি হলে, যদি তোমার প্রতিষ্ঠানটা অচল হয়ে যায় তাহলে তোমার আদালত কর্তৃক বিলোপ সাধন হবে। গঠনের মূল উদ্দেশ্য ব্যর্থ হলে, তুমি যে উদ্দেশ্য নিয়ে গঠন করেছো প্রতিষ্ঠানটি সেটি যদি ব্যর্থ হয়। ভবিষ্যতে লাভের সম্ভাবনা না থাকলে, তুমি এটা প্রতিষ্ঠান করেছো সেটার ভবিষ্যতে কোনো লাভের সম্ভাবনা নেই, সেক্ষেত্রেও আদালত কিন্তু চাইলে সেটি বন্ধ করে দিতে পারে। ঠিক আছে, শেয়ার হোল্ডার মালিকদের অধিকার ক্ষুণ্ণ হলে, তুমি একজন শেয়ার হোল্ডার, তুমি দেখতেছো যে তোমার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, আদালত যদি সেটা বুঝতে পারে আদালত সেটা বন্ধ করে দিবে। শেয়ার মালিককে সকল প্রকার কাজে অংশগ্রহণে বঞ্চিত করলে, আমরা জানি যে একজন শেয়ার মালিক অবশ্যই তোমার প্রতিষ্ঠানের সকল কাজ করার জন্য যোগ্য। তো তাকে যদি কোনো কাজ থেকে তুমি বঞ্চিত করো সেক্ষেত্রে সেটি আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধনের আন্ডারে চলে যাবে। এরপরে আসো স্বেচ্ছায় বিলোপ সাধন। এক্ষেত্রে কি হবে, 2 ভাবে হবে। একটা হচ্ছে সদস্যরা স্বেচ্ছায় কি করলো, বিলোপ সাধন করলো। ঠিক আছে, এটা হচ্ছে ক নম্বর। আর আরেকটা কি আছে, স্বেচ্ছাকৃত বিলোপ সাধন কিভাবে হইতে পারে, অনবরত ক্ষতি করলে, কোম্পানি বেশি ক্ষতিগ্রস্ত হইলে সাধারণ সভায় সিদ্ধান্ত। এই যে এটা ইম্পর্টেন্ট, তোমার সাধারণ সভায় তুমি সবাই মিলে সিদ্ধান্ত নিলে যে আমার কোম্পানিটা আমি বিলোপ সাধন করে দিব, তাহলেও সেক্ষেত্রে স্বেচ্ছায় বিলোপ সাধন হবে।
আর তুমি একটা উদ্দেশ্য অর্জনের জন্য যদি কোম্পানি গঠন করো, সেক্ষেত্রে তোমার উদ্দেশ্যটা যদি অর্জন হয়ে যায়, সেক্ষেত্রেও কোম্পানিটা বিলোপ সাধন হয়ে যাবে। ওকে, আদালত এবং এবার হচ্ছে আদালতের তত্ত্বাবধানে, আগে আদালতের নির্দেশে, এবার হচ্ছে আদালতের তত্ত্বাবধানে। যেমন প্রতারণার উদ্দেশ্যে যদি অবসরণ ঘটন, মানে তোমার হচ্ছে তুমি যদি কোম্পানিটা প্রতারণার উদ্দেশ্য করো, সেক্ষেত্রে যদি হয় এমন, তাহলে আদালতের তত্ত্বাবধানে এটি শেষ হবে। এরপরে ইম্পর্টেন্ট শেষেরটা হচ্ছে অন্য কোনো কারণে আদালত যদি বিলোপ সাধনে যুক্তিসঙ্গত মনে করে। তার মানে কিছু কারণ আছে এখানে, এই কারণগুলোর বাইরে যদি আদালত মনে করে যে বিলোপ সাধন হবে, সেক্ষেত্রে আদালত সেটাকে তত্ত্বাবধান করবে, দেখবে, শুনবে, দেন বিলোপ সাধনের দিকে নিয়ে যাবে। ওকে, মোটামুটি আমাদের যৌথ মূলধনী ব্যবসার কিছু পার্ট বাকি ছিল, তো আমরা মোটামুটি দেখে ফেললাম। তো আমাদের যৌথ মূলধনী ব্যবসা যেটা, এটা শেষ হয়ে গিয়েছে। আগামী ক্লাস বৃহস্পতিবার হবে। ওই বৃহস্পতিবারের ক্লাসে আমরা কি করব, সমবায় সমিতি এবং আমাদের আরেকটা চ্যাপ্টার আছে ব্যবসায় নৈতিকতা, এই দুইটা চ্যাপ্টারকে আমরা একসাথে দেখব। আমাদের যে বৃহস্পতিবারের ক্লাস আছে নিয়মিত ক্লাস, ওই নিয়মিত ক্লাসে আমরা ওই চ্যাপ্টার দুইটা দেখে আমাদের ফার্স্ট পেপার শেষ হয়ে যাবে এবং সেকেন্ড পেপারের অল্প কিছু অধ্যায় বাকি আছে, ওই অধ্যায়গুলো আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ ঈদের আগে। এবং তোমাদের ঈদের আগে প্রিপারেশন মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। দেন আমরা হচ্ছে তোমাদের একটা কমপ্লিট প্যাকেজ নিয়ে তোমরা পরীক্ষা দিতে যাবা। পিডিএফটা আমি আজকে দিয়ে দিব, তোমাদের গ্রুপেই দিয়ে দিব, তোমরা ওখান থেকে দেখে নিও। ঠিক আছে, টাটা।